আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভার্সিটি ক রিটেন স্পেশাল ক্লাসে। তো রিটেন স্পেশাল ক্লাসে তোমাদের আজকের টপিক যেটা সেটা হচ্ছে অণুজীব বা মাইক্রো অর্গানিজম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে আমাদের যেমন এমসিকিউ আসে ঠিক একইভাবে রিটেনে কোশ্চেনও চলে আসে। তো আজকে আমরা এই চ্যাপ্টারে যেই প্রশ্নগুলো এসেছে অথবা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা আসতে পারে এই ধরনের কিছু আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথমে আমরা চলো হচ্ছে যে টপিকগুলো একটু অ্যানালাইসিস করে দেখি যে আসলে হচ্ছে যে কোশ্চেন কোন কোন জায়গাগুলো থেকে আসে। তাহলে প্রথমে একটা টপিক হচ্ছে ভাইরাস, অর্থাৎ ভাইরাসের আবিষ্কার, গঠন এবং প্রকারভেদ। এই জায়গাটুকু থেকে দেখো এমসিকিউ অনেক বেশি পরিমাণে আসলেও রিটেন কিন্তু একটা কোশ্চেন এসেছে 18-19 সেশনে। ওকে, তাহলে আমাদের একটা টপিক যেটা সেটা হচ্ছে ভাইরাসের গঠন, আবিষ্কার বা প্রকারভেদ, এই অংশটুকু। আরেকটা টপিক যেটা সেটা হচ্ছে যে ভাইরাসের জনন ও অর্থনৈতিক গুরুত্ব এবং ভাইরাস গঠিত রোগসমূহ। তোমরা দেখো ভাইরাসের জনন এবং অর্থনৈতিক গুরুত্ব এখান থেকে রিটেনে কিন্তু এখনো কোশ্চেন আসে নাই, বাট আমাদের ভাইরাস গঠিত যে রোগসমূহ আছে এখান থেকে কিন্তু দুইবার রিটেনে কোশ্চেন এসেছে। এটা একটা পার্ট। তাহলে যে জায়গাটা আসে নাই সেটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সাধারণত হুবহু কোশ্চেন তো রিপিট হয় না। তাহলে এই জায়গাগুলো থেকে এখনও কোশ্চেন আসে নাই। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব বা জনন প্রক্রিয়া সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। এরপরে যেটা সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া থেকে যেটা সেটা হচ্ছে খেয়াল করে দেখো, ব্যাকটেরিয়া থেকে এমসিকিউ তো অনেক বেশি আসেই, রিটেনও কিন্তু কোশ্চেন আসে। এবং ঢাকা ইউনিভার্সিটি 23-24 সেশনে এখান থেকে রিটেনের কোশ্চেন এসেছে। ওকে, এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। তো ম্যালেরিয়া পরজীবীতে এখনও কোনো প্রকার রিটেন কোশ্চেন আসে নাই। তাহলে এই যে আজকের টপিক, এই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আমাদের আলোচনা হবে। তোমাদের সাথে আছি আমি ডক্টর রেজওয়ান। ওকে, চলো তাহলে আমরা শুরু করে ফেলি। প্রথম একটা কোশ্চেন আসে, অর্থাৎ হচ্ছে যে ভাইরাসের যে গঠন নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছিলাম, সেখানে প্রথম একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে দেখো তিনটা কোশ্চেন এসেছে। একটা হচ্ছে যে ভাইরাস, ভিরিয়ন এবং ভিরোয়েড বলতে কি বুঝো। খুব ছোট ছোট সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো থেকে। তাহলে হচ্ছে যে ভাইরাস কি জিনিস, দেখো ভাইরাস হচ্ছে, আমরা সহজ কথায় বলি ভাইরাসকে বলা হয় নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন অর্থাৎ হচ্ছে যে ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সমন্বয়ে গঠিত একটা সত্তা, যা কি ধরনের, অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক। অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক। তাহলে এই কথাটুকুকেই বলা হয়েছে ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ, অর্থাৎ নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি। এই শব্দগুলো লিখতে হবে। এটা হচ্ছে একটা অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক, এই কথাটা মনে রাখতে হবে। তার সাথে ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী, যা জীবদের অভ্যন্তরে সক্রিয় হয়ে কি করতে পারে, রোগ সৃষ্টি করে। সক্রিয় হয়ে অবশ্যই রোগ সৃষ্টি করবে, কিন্তু জীবদেহের বাইরে কেমন থাকবে, নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। নিষ্ক্রিয় অবস্থায় বা জড় বস্তুর মতো বিরাজ করবে। তাহলে এই যে সংজ্ঞাটুকু, এখানে অনেকগুলো আলাদা আলাদা কি ওয়ার্ড আছে, এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, যেটাকে বাধ্যতামূলক পরজীবী বলা হচ্ছে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন বলতে পারে যে ভাইরাসকে কেন বাধ্যতামূলক পরজীবী বলা হয়, এটা নিয়ে আলোচনা করতে বলতে পারে। একই সাথে দেখো এখানে লেখা আছে যে এটা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, অর্থাৎ জীবের মতো আচরণ করে। আবার জীবদের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বা জড়বস্তুর মতো আচরণ করে। তাহলে এখান থেকে আরেকটা লাইন যেটা চলে আসতে পারে সেটাকে হচ্ছে যে ভাইরাসকে কেন জড় এবং জীবের মাঝখানে সেতু বন্ধন বলা হয়। তাহলে এই লাইনগুলো কিন্তু এখান থেকে রিটেনে অনেক সময় ছোট করে একটা লাইন দিয়ে বলতে পারে, এটাকে তোমার এক্সপ্লেইন করতে বা ব্যাখ্যা করতে। তাহলে আমরা জানি ভাইরাসের কিছু জড় বৈশিষ্ট্য আছে এবং কিছু জীবের বৈশিষ্ট্য আছে, যেগুলো নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। এরপরে আরেকটা কিওয়ার্ড যেটা সেটা হচ্ছে ভিরিয়ন। এরপরে আরেকটা যেটা ওয়ার্ড সেটা হচ্ছে ভিরিয়ন। তাহলে আমরা ভাইরাস কাকে বলে সেটা দেখলাম, ভিরিয়ন কি। তাহলে সহজ কথা যদি বলি তাহলে হচ্ছে যে ভাইরাসের বাচ্চাকে আমরা ভিরিয়ন বলতে পারি, অর্থাৎ সংক্রমণক্ষম ক্ষুদ্রতম নিউক্লিয় প্রোটিন যে আছে তাকেই বলা হয় ভিরিয়ন। অর্থাৎ যেটা সংক্রমণ করতে পারবে, যেটার সংক্রমণ ক্ষমতা নাই, সেটাকে আমরা বলবো নিউক্লিয় ক্যাপসিড, যেখানে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন বা ক্যাপসিড থাকছে। তোমরা জানো এই প্রোটিন যে, এটাকে আমরা ক্যাপসিড নামে ডাকি। তাহলে যেখানে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড থাকবে সেটাকে বলবো নিউক্লিয় ক্যাপসিড। এটা যদি রোগ তৈরি করতে পারে, অর্থাৎ সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হয়, তখন এটাকে আমরা বলছি ভিরিয়ন। তাহলে ভাইরাসের ক্ষুদ্রতম একক বা কণা যেটা সংক্রমণক্ষম, এরকম নিউক্লিয় প্রোটিন বা নিউক্লিয় ক্যাপসিডকে আমরা কি বলি, ভিরিয়ন বলি। তাহলে দেখো নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত এক একটি
সংক্রমণক্ষম, এই শব্দটা যদি তুমি না লেখো তাহলেই তোমার মার্কস পুরো নীল হয়ে যাবে। সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাসকে কি বলা হচ্ছে? ভিরিয়ন বলছে। ভাইরাসের যে কণা যেটা রোগ তৈরি করতে পারবে। আর ভিরয়েড কি জিনিস? ভিরয়েড হচ্ছে যে বৃত্তাকার আরএনএ, একসূত্রক বৃত্তাকার আরএনএ থাকবে, যেটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে রোগ তৈরি করবে? উদ্ভিদ দেহে রোগ তৈরি করবে। ভিরয়েড কাদের ক্ষেত্রে রোগ তৈরি করবে? উদ্ভিদ দেহে। তাহলে এটা আমরা বললাম যে ভিরয়েড হলো একসূত্রক বৃত্তাকার আরএনএ অণু, যা কয়েক শত নিউক্লিওটাইড দিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহুগুণে ক্ষুদ্র, মানে অনেক ছোট, যেটা শুধুমাত্র কাদের ক্ষেত্রে? উদ্ভিদ দেহে রোগ তৈরি করে। আমরা জানি এটা কাদের ক্ষেত্রে রোগ তৈরি করবে? উদ্ভিদ দেহে রোগ তৈরি করবে। উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, যেমন কি? নারিকেলের ক্যাডাং ডিজিজ, নারিকেলের ক্যাডাং ডিজিজ, তাই না? তা এছাড়াও আছে স্পিন্ডল টিউবার, সানবিজ, এ ধরনের কিছু রোগ আছে যেগুলো হচ্ছে যে ভিরয়েড দিয়ে তৈরি হতে পারে। ওকে, তারপরে এখন পরের কোশ্চেনটা একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম যে এরকম আরেকটা কোশ্চেন আসতে পারে, তাহলে ভাইরাসকে আমরা জড় এবং জীবের মাঝে সেতু বন্ধন বলি, তার কারণ হচ্ছে এর কিছু জড় বৈশিষ্ট্য আছে, কিছু জীবের বৈশিষ্ট্য আছে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ভাইরাসের 5টি জড় রাসায়নিক বৈশিষ্ট্য লেখো। তাহলে 5টা জড় বৈশিষ্ট্য বলতে আমরা কি কি বুঝবো? ফার্স্ট কথা যেটা বললাম আমরা, ভাইরাস, প্রথম কথা ভাইরাস অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক। অকোষীয় এবং অতি আণুবীক্ষণিক, যেহেতু এটা কোষ না তাহলে এদের কি থাকবে না? এদের কোনো প্রকার সাইটোপ্লাজম থাকবে না, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এই ধরনের যে অর্গানেলিস বা অঙ্গাণুগুলো আছে এগুলো কোনো কিছুই থাকবে না। তাহলে দেখো সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এইসব নেই। 2 নম্বর কথা আমরা বলেছি ভাইরাস কি ধরনের? এটা একটা বাধ্যতামূলক পরজীবী। পরজীবী মানে হচ্ছে যে পোষক দেহে কি বসবাস করবে, পোষক দেহ থেকে পুষ্টি সংগ্রহ করবে, সংখ্যা বৃদ্ধি করবে এবং বিনিময়ে অবশ্যই পোষক দেহে রোগ তৈরি করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে পরজীবী। তাহলে ভাইরাস হচ্ছে একটা বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে যে ভাইরাস সম্পর্কে আমরা বলছি এদের কোনো বিপাকীয় এনজাইম এবং পুষ্টিক্রিয়া নাই। তাহলে বিপাকীয় এনজাইম এবং পুষ্টিক্রিয়া সাধারণত থাকবে না। এই এনজাইমগুলো সাধারণত থাকে না, কিন্তু কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। তোমরা যেমন জানো যে এইচআইভি ভাইরাসের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আছে, তারপরে হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে নিউরো অ্যামিনিডেজ আছে, এই ধরনের কিছু এনজাইম থাকতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। তাই বলা হয়েছে তার কোনো প্রকার বিপাকীয় এনজাইম নাই এবং পুষ্টিক্রিয়া নাই। ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজনন ক্ষম নয়, এই জন্য আমরা বলছি যে এটা পোষক দেহের বাইরে নিষ্ক্রিয়ভাবে থাকে, কিন্তু জীবকোষের ভিতরে হচ্ছে যে কি সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই জন্য বলা হয়েছে জীবকোষ সাহায্য ছাড়া যেহেতু স্বাধীনভাবে প্রজনন করতে পারে না, তাহলে নিষ্ক্রিয় পদার্থের মতো আচরণ করবে। ব্যাকটেরিয়ার রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য নয়, তাহলে ব্যাকটেরিয়াকে ফিল্টার দ্বারা সেপারেট করা যায় বা আটকানো যেতে পারে, ভাইরাসকে এটা করা যাবে না। এবং ভাইরাসকে কিছু জড় পদার্থের মতো, আমরা রসায়ন পড়তে গেলে যেরকম কিছু শব্দ পড়ি যে ক্যালাসিত করা যায়, ব্যাপন করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, তারপরে তলানিতে পরিণত হয়, এই জিনিসগুলো এখানে থাকে। তাহলে ভাইরাসকে ক্যালাসিত করা যাবে, সেন্ট্রিফিউজ করা যাবে, ব্যাপন করা যাবে, পানির সাথে মিশে একটা সাসপেনশন বা দ্রবণ তৈরি করা যাবে এবং তার নিচে তলানীকরণ করা যাবে। এই জিনিসগুলোর, এই বৈশিষ্ট্যগুলোর কারণে ভাইরাসকে আমরা কি বলি? আমরা এটাকে জড় পদার্থ বা জড় বস্তুর মতো বলে আলোচনা করি। এখন এখান থেকে তোমার পরীক্ষায় কি করতে পারে? যে কোনো 3টা লিখতে পারে, যে 5টার জায়গায় 3টা বৈশিষ্ট্য লেখো। 5টার জায়গায় তোমাকে হয়তো বলবে 3টা, তোমার এখান থেকে ইম্পর্টেন্ট 2-3টা হচ্ছে যে তুমি পয়েন্ট পিক করবা। তাহলে হচ্ছে যে অবশ্যই প্রথম পয়েন্টটাকে মেনশন করতে হবে, এইখানে লাস্টে যে পয়েন্টটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তার সাথে এই যে এই পয়েন্টটুকু আছে এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এরকম 3টা হচ্ছে যে আমরা চাইলে পিক করে ফেলতে পারবো। ওকে, এরপরে নেক্সট কোশ্চেনই তাহলে চলে আসবে ভাইরাসকে কেন জীব বলা হয়, বা ভাইরাসের কিছু জীবীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে বলতে পারে। তাহলে দেখো একই রকম আমরা সিমিলার ওয়ার্ডগুলোকে মেনটেন করার চেষ্টা করি, যে পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। যেহেতু সংখ্যা বৃদ্ধি করতে পারে এই জন্যই ভাইরাসকে আমরা কি বলি? ভাইরাসকে জীব বলতে পারি বা জীবীয় বৈশিষ্ট্য। নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য হুবহু বজায় থাকে, অর্থাৎ নতুন যে ভাইরাসটা তৈরি হচ্ছে তার হচ্ছে যে প্যারেন্ট ভাইরাসের সাথে এটার কি ফিচার্সগুলো সিমিলার থাকবে। আচ্ছা, তারপরে অর্থাৎ হচ্ছে অনুরূপ ভাইরাস জন্ম দিতে পারে, প্রোজেনি তৈরি করতে পারে। ভাইরাসের দেহে জেনেটিক বস্তু তথা ডিএনএ, আমরা জানি যে ভাইরাসের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড থাকে সেখানে হয় ডিএনএ অথবা আরএনএ থাকবে, যে কোনো একটা থাকবে এবং তার সাথে প্রোটিন থাকবে। এখন এই ডিএনএ বা আরএনএ যেটা, এটা তো হচ্ছে যে জেনেটিক বস্তু, অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার, দ্যাটস সো এটাকে বলা হচ্ছে জেনেটিক বস্তু থাকে। এই জন্য ভাইরাসকে জীবীয়
কি জীব বলা যেতে পারে। আবার ভাইরাসের সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী, এই যে কথাটুকু এটার জন্য একটু আগে বলছিলাম যে ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। এখন পরজীবী মানে হচ্ছে গিয়ে অন্য পোষক দেহে যেহেতু অবস্থান করতেছে, জীবী পরজীবীর মধ্যেই দেয়া আছে জীব কথাটা, এই জন্য ভাইরাসকে জীব বলা যেতে পারে। আরেকটা যেটা লাস্টে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাইরাসের পরিব্যক্তি বা মিউটেশন, ভ্যারিয়েশন এবং জেনেটিক রিকম্বিনেশন হয়। ওকে, তাহলে মিউটেশন, ভ্যারিয়েশন এবং জেনেটিক রিকম্বিনেশন হয়। ওকে, এই তিনটা ওয়ার্ডের জন্য এগুলো হচ্ছে যে সম্পূর্ণ কি জীবের বৈশিষ্ট্যের মধ্যে বা জীবীয় বৈশিষ্ট্য হিসেবে থাকে। লিভিং সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিকের মধ্যে থাকে হচ্ছে মিউটেশন, ভ্যারিয়েশন অ্যান্ড জেনেটিক কি রিকম্বিনেশন। তো এই বৈশিষ্ট্যগুলোর জন্য অবশ্যই ভাইরাসকে কি আমরা লিভিং সাবস্টেন্সও বলতে পারি, অর্থাৎ লিভিং ক্যারেক্টারিস্টিক্স অফ এ ভাইরাস। সো এই যে অংশগুলো এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখান থেকেও সেম ওয়েতে তোমাদের তিনটা ক্যারেক্টারিস্টিক মেনশন করতে বলতে পারে, তিনটা বৈশিষ্ট্য, তোমরা তিনটা পছন্দ মতো লিখে ফেলবা। আচ্ছা, তারপরের কোশ্চেনে চলে আসি। দেখো এরপরের যে কোশ্চেনটুকু, এটা বলা হয়েছে যে আমরা জানি ভাইরাস হচ্ছে যে দুই প্রকারের, বেসড অন দ্য নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাস দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা আরএনএ ভাইরাস। তাহলে দেখো একটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাসের পার্থক্য লিখতে বলতে পারে। তাহলে আমরা খুব সিম্পল ওয়েতে জানি যে হচ্ছে যে ডিএনএ ভাইরাসগুলো সাধারণত দ্বিসূত্রক, কিছু ব্যতিক্রম আছে। আরএনএ ভাইরাসগুলো সাধারণত একসূত্রক, এর বাইরেও কিছু ব্যতিক্রম আছে। তারপরে সেটা হচ্ছে যে ডিএনএ ভাইরাসগুলো সাধারণত বলা হয়েছে কাদের ক্ষেত্রে রোগ তৈরি করে, এরা সাধারণত উদ্ভিদ দেহে রোগ তৈরি করে সাধারণত। আর হচ্ছে যে আরএনএ ভাইরাসগুলো কাদের ক্ষেত্রে রোগ তৈরি করবে, আরএনএ ভাইরাসগুলো হচ্ছে যে সাধারণত দেখা যায় যে অধিকাংশ উদ্ভিদ দেহে আরএনএ ভাইরাস রোগ তৈরি করে, আর ডিএনএ ভাইরাসগুলো সাধারণত প্রাণী দেহে তৈরি করে। কিন্তু এই কথাটা আসলে হচ্ছে যে এই কথাটুকু আসলে মানে ঠিক সিমিলার না। তোমরা যদি খেয়াল করে দেখো, মানুষের যত জটিল জটিল রোগ আছে সেগুলো কিন্তু আসলে মূলত আরএনএ ভাইরাস দ্বারাই তৈরি। যেমন হচ্ছে যে তোমরা যদি বলো ডেঙ্গু ভাইরাস, আরএনএ ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাস, যেটাতে লিভার ক্যান্সার হতে পারে, এটা একটা আরএনএ ভাইরাস। এইচআইভি, এটা একটা আরএনএ ভাইরাস। এরকম যত জটিল জটিল রোগগুলো আছে, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, এই ধরনের যত ডেঞ্জারাস ভাইরাস আছে বেসিক্যালি এগুলো কিন্তু আসলে আরএনএ ভাইরাস। তাহলে হচ্ছে যে আরএনএ ভাইরাস যে উদ্ভিদের রোগ তৈরি করবে আর ডিএনএ ভাইরাস যে প্রাণীদেহে রোগ তৈরি করবে, ব্যাপারটুকু পুরোপুরি সঠিক না, কিন্তু তোমাদের বই অনুযায়ী তোমরা পার্থক্য হিসেবে লিখতে পারো। আচ্ছা, তাহলে দেখো ফার্স্টে আমরা বলতে পারি আকৃতিগত দিক থেকে সাধারণত আরএনএ ভাইরাসগুলো দণ্ডাকার বা সূত্রাকার হতে পারে। আর ডিএনএ ভাইরাসগুলো কেমন হয়, এটা হচ্ছে যে গোলাকার হইতে পারে, ব্যাঙাচি আকারের হইতে পারে, অথবা পাউরুটি আকারের হইতে পারে, এই ধরনের স্ট্রাকচার হইতে পারে। নিউক্লিক অ্যাসিড সাধারণত আমরা জানি ডিএনএ ভাইরাসের মধ্যে কি থাকবে, আর আরএনএ ভাইরাসের মধ্যে হচ্ছে যে আমরা জানি যে আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড থাকবে। ডিএনএ ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড কোরের মধ্যে জানি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড থাকবে, এটা আমরা জানি। আক্রান্ত জীব, এটাই বললাম যে হচ্ছে আরএনএ ভাইরাস সাধারণত বলা হয়েছে যে উদ্ভিদে রোগ সৃষ্টি করে, যেটার উদাহরণের মধ্যে বলা হয়েছে সায়ানোফাস আরএনএ ভাইরাস। ব্যতিক্রম হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, এটা আবার হচ্ছে যে একটা ডিএনএ ভাইরাস। ফুলকপির মোজাইক ভাইরাস, এটা ডিএনএ ভাইরাস। এখানে বলা হয়েছে যে অধিকাংশ প্রাণী ভাইরাস ডিএনএ ভাইরাস এবং ব্যাকটেরিওফাসগুলো ডিএনএ ভাইরাস। তার বাইরেও দেখো মানুষ দেহে যে রোগ সৃষ্টি হয়, আমি একটু আগে বললাম যে জটিল রোগগুলো, এগুলো কিন্তু আরএনএ ভাইরাস দিয়ে। তারপরে তোমরা এই পার্থক্যটা দিয়ে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে সূত্রক, আমরা যেটা বললাম অবশ্যই এই পার্থক্যটা মেনশন করতে হবে, অবশ্যই এটা লিখতে হবে। তাহলে আরএনএ ভাইরাসগুলো এক সূত্রক, ব্যতিক্রম কী কী আসছে, ধানের বামন রোগ এবং রিও ভাইরাস, এদের আরএনএ হচ্ছে যে দ্বিসূত্রক, এদের আরএনএ দ্বিসূত্রক। তাহলে এটা কখনোই মিস করা যাবে না, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে কীরকম, ডিএনএ ভাইরাসে হচ্ছে যে অধিকাংশ ভাইরাসের ডিএনএ হচ্ছে যে দ্বিসূত্রক, আমরা জানি। ব্যতিক্রম কোনটা, X174 এবং হচ্ছে M13 কলিফাস যে ভাইরাস আছে, এদের ভাইরাস হচ্ছে এক সূত্রক। এইটাও খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে অনেকবার আসে এবং এই পার্থক্যটা অবশ্যই তোমাদেরকে যখন লিখবা তখন মেনশন করতে হবে। আরেকটা সেটা হচ্ছে রোগ সৃষ্টি। সাধারণত দেখছি আরএনএ ভাইরাস বলা হয়েছে যেটা উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, আর ডিএনএ ভাইরাস এটা হচ্ছে যে প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, বাট এটা আসলে সবসময় অ্যাপ্লিকেবল থাকে না। সো আমরা এখান থেকে 2-3টা পার্থক্য পিক করব এবং এই জিনিসগুলো হচ্ছে যে আমরা মেনশন করার ট্রাই করব। এটা এখনো কোশ্চেন আসে নাই। তারপরে আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে যে ভিরয়েড এবং প্রিয়ন্স, ভিরয়েড এবং প্রিয়নের মধ্যে 3টা পার্থক্য লিখতে বলছে। তাহলে একটু আগে আমরা আলোচনা করে ফেলছিলাম যে ভিরয়েড কী জিনিস। তাহলে ভিরয়েড কী জিনিস, ভিরয়েড হচ্ছে বৃত্তাকার একটা আরএনএ, যেটা হচ্ছে উদ্ভিদ দেহে রোগ তৈরি করবে এবং এখানে কি থাকবে না, প্রোটিন আবরণ থাকছে না। আচ্ছা,
আর প্রিয়নের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড থাকে না, প্রিয়ন প্রোটিনের সাথে রিলেশন, তাহলে এখানে শুধুমাত্র প্রোটিন আবরণ থাকবে এটা, এবং এটা কি করবে, এটা সোললি স্পেসিফিক্যালি প্রাণীদেহে রোগ তৈরি করবে, এটা উদ্ভিদ দেহে কোনো প্রকার রোগ তৈরি করে না। তাহলে খেয়াল করে দেখো, আমরা ভিরয়েড বলি, এখানে হচ্ছে আরএনএ থাকবে কিন্তু কোনো প্রকার ডিএনএ থাকবে না, এখানে কোনো প্রকার প্রোটিন থাকে না এবং শুধুমাত্র উদ্ভিদের রোগ তৈরি করে। আমরা জানি নারিকেলের ক্যাডাং ডিজিজ, ক্যাডাং রোগ নারিকেল গাছে। ওকে, তারপরে হচ্ছে যে সানবিচ, স্পিন্ডেল টিউবার, এরকম কিছু রোগের উদাহরণ আমরা দিতে পারি। আর প্রিয়ন্সগুলো হচ্ছে শুধুমাত্র প্রাণীদেহে রোগ তৈরি করে। তাহলে এদের মধ্যে কি কি আছে? প্রিয়ন্সের মধ্যে হচ্ছে যে আমরা জানি এটা কুরু রোগ তৈরি করে, বা যেটাকে আমরা আরেকটা হচ্ছে ক্রুসফেল্ড জ্যাকব ডিজিজ। ওকে, এবং হচ্ছে যে শিপ বা ভেড়ার ক্ষেত্রে এটা কি করে? স্ক্র্যাপি রোগ তৈরি করে, স্ক্র্যাপি। এবং গরুর ক্ষেত্রে এটা রোগ তৈরি করে যেটা, সেটার নাম হচ্ছে ম্যাড কাউ, তাই তো? ব্রেনে ইনফেকশন করে এই ডিজিজগুলো তৈরি করতে পারে। তাহলে মানুষের ক্ষেত্রে কুরু এই ধরনের কিছু রোগ তৈরি করতে পারে। রোগের নামগুলো আমরা এখানে একটু লিখে রাখলাম। এখন প্রিয়ন এবং হচ্ছে যে ভিরয়েড, এটার পার্থক্য বলতে পারে, এক লাইনের ছোট করে সংজ্ঞা বা শর্ট নোট হিসেবে বলতে পারে। ওকে, তারপরে তাহলে দেখো আমরা আবার হচ্ছে যে ছোট ছোট সংজ্ঞা যদি হচ্ছে যে কিছু আলোচনা করি, এরকম আসে নাই, বাট এরকম আসতে পারে যে হচ্ছে যে এই তিনটা সংজ্ঞা লিখতে বলতে পারে, প্রিয়ন্স, নিউক্লিওক্যাপসিড এবং স্যাটেলাইট। ওকে, তাহলে দেখো আমরা যদি প্রিয়ন্স বলে অলরেডি আমরা পড়ে ফেলেছি যে এটা কি হবে? প্রিয়ন হলো ভাইরাসের শূন্য প্রোটিন আবরণ যে মানুষের বহুবিধ রোগ সৃষ্টি করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমরা বললাম যে প্রিয়নের মধ্যে কোনো প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে না, শুধু প্রোটিন থাকে, এই জন্য বলছে শূন্য প্রোটিন আবরণ। আচ্ছা, নিউক্লিওক্যাপসিড একটু আগে তোমাদেরকে বলছিলাম যে নিউক্লিওক্যাপসিডের মধ্যে কি হবে? এটা সংক্রমণ ক্ষমতাবিহীন। যখন এটা সংক্রমণ ক্ষমতা থাকে তখন এটাকে আমরা বলি ভিরিয়ন, আর সংক্রমণ ক্ষমতা যদি না থাকে এইরকম ভিরিয়নকে কি বলা হবে? নিউক্লিওক্যাপসিড বলে। ভাইরাসের বাচ্চা, তাই তো, ক্ষুদ্রতম ভাইরাস যেটার সংক্রমণ ক্ষমতা নাই, সেটাকে আমরা নিউক্লিওক্যাপসিড বলবো। স্যাটেলাইট কি জিনিস? স্যাটেলাইট সম্পর্কে তোমাদের বইয়ের ভাষ্য যেটা, সেটা হচ্ছে যেই ভাইরাসটা তার সংখ্যা বৃদ্ধি করার জন্য তাকে কি করতে হয়? অন্য আরেকটা ভাইরাসের কি সাহায্য নিতে হয়। অর্থাৎ তার ভাইরাসের গুণাবলী, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এই জিনিসগুলো থাকা সত্ত্বেও সংখ্যা বৃদ্ধি করার জন্য তাকে অবশ্যই অন্য কোনো ভাইরাসের কি পোষক কোষের মধ্যে অন্য একটি ভাইরাসের সহায়তায় প্রতিলিপি সৃষ্টি করতে পারে, অর্থাৎ একে ইনকমপ্লিট ভাইরাসও বলা হয়। ওকে, আচ্ছা, এই লাইনটুকু তাহলে আমাদের নতুন করে জানা থাকলো। আচ্ছা, তাহলে দুইটা জিনিস কিন্তু আমরা মোটামুটি হচ্ছে যে আশা করা যায় আমরা ক্লিয়ার করে ফেললাম। আমরা এই জায়গাটুকুকে সংক্রমণ ক্ষমতা বিহীন। ওকে, আরেকটা যেটা, সেটা হচ্ছে একটি ভাইরাসের সহায়তায় প্রতিলিপি সৃষ্টি করতে সক্ষম। এই দুইটা জিনিস আমাদের ভালো করে এখানে মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা এই অংশগুলো মোটামুটি আলোচনা করে ফেললাম। এর বাইরে আমাদের ছোট ছোট সংজ্ঞা জাতীয় যেগুলো আছে ভাইরাসের, সেই পার্টগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। এখন তাহলে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব থেকে একটা যদি কোশ্চেন চলে আসে, দেখো কোশ্চেন আসতে পারে কি? মানবদেহের 5টা ভাইরাসজনিত রোগ ও দায়ী ভাইরাসের নাম লেখো। তাহলে ভাইরাস দ্বারা কি কি রোগ হইতে পারে? দেখো, প্রথমে আমরা বলছি এইডস, অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা কোন ভাইরাস দেওয়া হয়? এইচআইভি ভাইরাস দ্বারা। তারপর হচ্ছে কি ডেঙ্গু আমরা জানি এটা হচ্ছে যে ফ্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস দিয়ে হয়। এখন খুবই লিথাল একটা ডিজিজ হিসেবে হচ্ছে যে আমাদের কান্ট্রিতে এটা টার্ন নিয়েছে। চিকুনগুনিয়া, এই বছর হচ্ছে যে প্রচুর পরিমাণে চিকুনগুনিয়ার প্রকোপ দেখা গিয়েছে, এটা চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা হয়। সার্স, এটা হচ্ছে যে নিপা ভাইরাস দ্বারা হয়। জলাতঙ্ক হচ্ছে র্যাবিস ভাইরাস দিয়ে হয়। এর বাইরে আরও অনেক রোগ আছে, তোমরা জানো হচ্ছে যে করোনা ভাইরাস আছে, তারপর হচ্ছে যে পোলিও ভাইরাস আছে। ওকে, তারপর হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, হেপাটাইটিস বি ভাইরাস আছে, সি ভাইরাস আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, এরকম অনেকগুলো ভাইরাস আছে। ঠিক এর পাশাপাশি যেটা হইতে পারে, আরেকটা কোশ্চেন তোমাদেরকে দিতে পারে, সেটা হচ্ছে মানবদেহে কি ক্যান্সার সৃষ্টি করে এমন ভাইরাসগুলোর নাম লেখো। ক্যান্সার সৃষ্টি করে এমন 5টা ভাইরাস ঘটিত রোগ। ক্যান্সার সৃষ্টি করে
এমন ভাইরাসগুলোকে আমরা কি বলি? এমন ভাইরাসগুলোকে বলা হয় অনকোজেনিক ভাইরাস। এদেরকে বলা হয় অনকোজেনিক ভাইরাস। অনকোজেনিক ভাইরাস। তাহলে কিছু কিছু ভাইরাস আছে যারা মানবদেহে বা মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে, এরকম কয়েকটা নাম দিয়েও তোমাদেরকে বলতে পারে, যেমন হেপাটাইটিস সি ভাইরাস লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস করতে পারে। তারপর হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এপিস্টেনভার ভাইরাস, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, এই যে ভাইরাসগুলো আছে এই সবগুলো। তারপর হচ্ছে যে এই ভাইরাসগুলো সবই ক্যান্সার সৃষ্টি করতে পারে, আমাদের এগুলো একটু নাম মনে রাখতে হবে। ওকে, তারপরে হচ্ছে যে তাহলে এরকম একটা কোশ্চেনও চলে আসতে পারে। তারপরে দেখো আরেকটা কোশ্চেন যদি আমরা বলি, উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী 5টা ভাইরাসের নাম লেখো। তাহলে কিছু কিছু ভাইরাস যেমন প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, এরকম উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে এরকম 5টা ভাইরাসের নামও বলতে পারে। তাহলে কি কি দেখো, একটা হচ্ছে যে তামাকের মোজাইক রোগ, যেটা আমরা বলছি টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি যেটাকে বলা হয়। সিমের মোজাইক রোগ, এটাকে হচ্ছে বিন মোজাইক ভাইরাস বলছি, অর্থাৎ মোজাইক ঠিকই থাকছে, টার্মসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, টোবাকো বা বিন। ওকে, তারপর হচ্ছে টমেটোর বুসিস্ট্যান্ট রোগ, অর্থাৎ হচ্ছে বুসিস্ট্যান্ট ভাইরাস দ্বারা হবে। টুংরো রোগ, টুংরো ভাইরাস দ্বারা হবে। কলার বাঞ্চিটপ রোগ, এটা বাঞ্চিটপ ভাইরাস, অর্থাৎ যেই রোগের নাম সেটা করসপন্ডিং ভাইরাস দিয়েই তৈরি হচ্ছে, শুধু কোন উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে সেই নামটুকু আমাদের যদি মনে রাখতে পারি তাহলেই হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো আমাদের আরেকটা হচ্ছে যে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বের পরে যেটা, সেটা হচ্ছে ভাইরাসের 3টা উপকারিতা অথবা অপকারিতা। রাইট ডাউন 3 কি বেনিফিশিয়াল অ্যান্ড হার্মফুল ইফেক্টস অফ ভাইরাস বা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তো হোয়াট এভার ইট ইজ, ভাইরাসের 3টা উপকারিতা তোমরা খুব ভালো মতো জানো যে ভাইরাস থেকে কী করা হয়, টিকা তৈরি করা হয়। অনেকগুলো ভাইরাল ডিজিজ আছে যেখানে সেই ভাইরাসটাকে ইউজ করে সেটার এগেনস্টে ভ্যাকসিন তৈরি করা হয়, অর্থাৎ আমরা ফার্স্টে সেখান থেকে প্যাথোজেনটাকে সেপারেট করি, তারপর সেটার অ্যান্টিজেনিক প্রপার্টি যেটা আছে সেটার এগেনস্টে আমরা অ্যান্টিবডি তৈরি করার ব্যবস্থা করি। এইভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটাকে পরবর্তীতে ভ্যাকসিনে কনভার্ট করে হিউম্যান বডিতে পুশ করা হয়, যেখানে তার প্যাথোজেনিক ক্যাপাসিটি বা রোগ তৈরি করার ক্ষমতা কমপ্লিটলি ডিস্ট্রয় করা হয়। এরকম কতগুলো নাম দেখো, বসন্ত, পোলিও খুবই ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে যে হেপাটাইটিস ভাইরাস, ওকে, তারপর হচ্ছে যে জলাতঙ্ক বা র্যাবিস, প্লেগ, এগুলো। ওষুধ হিসেবে কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করো, কলেরা, টাইফয়েড, আমাশয়, প্লেগ ইত্যাদি রোগের যে ওষুধ এটা তৈরি করতে ইউজ করা হয়। জিন প্রকৌশলে এটাকে বাহক হিসেবে ভাইরাস ব্যবহৃত হয়, জিন প্রকৌশলে বাহক হিসেবে ভাইরাস ব্যবহৃত হয়। এছাড়াও ভাইরাসের আরও অনেকগুলো বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ বা উপকারী ভূমিকা আছে, তোমরা জানো, আমরা জাস্ট 3টা এখানে আলোচনা করেছি। একইভাবে 3টা অপকারিতা বা হচ্ছে যে হার্মফুল ইফেক্টের মধ্যে যদি আমরা বলি, মানবদেহে অনেকগুলো রোগ তৈরি করে থাকে, রোগগুলো অলরেডি আমরা আলোচনা করছি, এরকম 4-5টা তোমরা ডিজিজের নাম লিখবা। উদ্ভিদ দেহে রোগ তৈরি করে একটু আগে আমরা আলোচনা করে ফেলতেছিলাম, সেটা হচ্ছে যে টোবাকো মোজাইক ভাইরাস, সিমের মোজাইক ভাইরাস, আলুর ক্ষেত্রে লিফ রোল, তারপর হচ্ছে ধানের তুংড়ো রোগ, এরকম প্রায় 300 রোগ আছে। আরেকটা হচ্ছে ফাজ ভাইরাস। ফাজ মানেই তোমরা জানো যে টু ইট বা ভক্ষণ করা। তাহলে ফাজ ভাইরাস কি করে, মানুষের কিছু উপকারী ব্যাকটেরিয়াকেও সে কী করতে পারে, ধ্বংস করে থাকে। অর্থাৎ ফাজ ভাইরাস কাকে ধ্বংস করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফাজ ভাইরাস। সো ব্যাকটেরিয়াগুলোকে গিলে ফেলে বা খেয়ে ফেলছে বা ধ্বংস করছে, এই জন্য তাদের নাম ফাজ ভাইরাস। তো অনেক সময় তারা কি করতে পারে, আমাদের যে উপকারী হচ্ছে যে ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলোকে অনেক সময় ধ্বংস করে ফেলতে পারে। আচ্ছা, এরপরে পরের কোশ্চেনটা দেখো, বলা হয়েছে লাইটিক এবং লাইসোজেনিক চক্রের মধ্যে 6টা পার্থক্য। লাইটিক এবং লাইসোজেনিক চক্রের মধ্যে 6টা পার্থক্য। তাহলে পার্থক্যগুলোর মধ্যে তোমরা জানো যে ভাইরাস যখন তার সংখ্যা বৃদ্ধি করে তখন এরকম 2টা চক্র হতে পারে, একটা লাইটিক একটা লাইসোজেনিক। আসলে 6টা লেখা হয়েছে, পরীক্ষায় যে কোনো 3টা হয়তো বলবে, বা এমন হতে পারে লাইটিক চক্রের ধাপগুলো লিখতে পারে, অথবা লাইটিক চক্রের বৈশিষ্ট্যগুলো লিখতে বলতে পারে। লাইসোজেনিকের ক্ষেত্রে একই রকম। সো লাইসিস মানে হচ্ছে আসলে ভেঙে যাওয়া পুরোপুরি। তাহলে লাইটিক চক্র হচ্ছে এমন একটা চক্র তোমরা জানো যে চক্রের মাধ্যমে কি করবে, ভাইরাস যেই ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করছে সেই ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করার পরে সেখান থেকে অসংখ্য নতুন ভাইরাস তৈরি করার ব্যবস্থা করবে, এবং যখন নতুন ভাইরাস তৈরি করার ব্যবস্থা করবে তখন হচ্ছে যে যেই কোষটার মধ্যে আক্রমণ করতেছে সেটাকে সম্পূর্ণরূপে বিদীর্ণ করেই বাইরে চলে আসবে, এই জন্য এটাকে বলা হয় লাইটিক সাইকেল। আর লাইসোজেনিক অর্থাৎ হচ্ছে এখানে আক্রমণকারী ভাইরাসটা কি করে, ব্যাকটেরিয়ার কোষের সাথে মিশে একটা স্ট্রাকচার তৈরি করে যেটাকে বলা হয় প্রোফাজ। এই প্রোফাজ গঠন করার পরে সে যেটা করে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিডের মধ্যে পুরোপুরি ঘাপটি মেরে বসে থাকে, এবং ব্যাকটেরিয়া যখন
যখন সংখ্যা বৃদ্ধি করবে, অর্থাৎ 1টা থেকে 2টা হচ্ছে, তখন এইটার সংখ্যা 1টা থেকে 2টা হচ্ছে, এবং তারা কোষটাকে বিদীর্ণ করে থাকে না, বরঞ্চ তার শরীরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে, এবং যখন প্রয়োজন হয় তখন সে ওখান থেকে সেপারেট হয়ে আসে। তাহলে লাইটিক চক্র যখন ঘটে তখন তোমরা জানো সেটা হচ্ছে ভাইরাস যখন তার সংখ্যা বৃদ্ধি করতেছে, সে নিজের ইচ্ছা মতো সংখ্যাগুলো খুব দ্রুত বৃদ্ধি করতে পারবে এবং পোষক দেহের উপর তাকে কখনোই নির্ভর করতে হবে না। কিন্তু লাইসোজেনিক চক্রে সে পোষক দেহের উপর ডিপেন্ডেন্ট থাকে, পোষক কোষের মন মর্জি মতো তাকে চলতে হয়। তাহলে ব্যাকটেরিয়া কোষ যখন তার সংখ্যা বৃদ্ধি করতেছে, 2টা করতেছে, তাহলে এও সংখ্যা 2টাই বানাইতে পারবে, খুব অল্প অল্প আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি হইতে পারবে, এবং এক্ষেত্রে একটা স্ট্রাকচার তৈরি যেটাকে আমরা বলি প্রোফাজ। তোমরা এগুলো সবগুলো জানো, সেই ধাপগুলো। তাহলে প্রথম দেখো গঠনগত। ফার্স্টে এই চক্রে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি ঘটায় ও ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটিয়ে থাকে, অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় লাইসিস হয়, লাইটিক চক্র। আর লাইসোজেনিকের ক্ষেত্রে কি হয়, ভাইরাল ডিএনএ অণুটি ব্যাকটেরিয়ার ডিএনএ অণুর সাথে যুক্ত হয় এবং একত্রিত হয়ে রেপ্লিকেট করে, লাইসোজেনিক, তাই না? আমরা জানি যে এখানে লাইসোজেনিক চক্রের মধ্যে এরকমের স্ট্রাকচার যেটা থাকবে, এই স্ট্রাকচারের মধ্যে এই যে ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএর মধ্যে এখানে একসাথে ইনকর্পোরেট করে এই জায়গাটুকুতে থাকার ব্যবস্থা করতেছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা প্রোফেজ বলতেছি এবং লাইসোজেনিক হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে সেটা হচ্ছে বিভিন্ন প্রকার সিরিজ। তাহলে কাদের ক্ষেত্রে এটা দেখা যায়, এই সংখ্যাটা এটা আমাদের মনে রাখতে হবে, এটা সাধারণত টি সিরিজভুক্ত ফাজের ক্ষেত্রে এটা দেখা যায়। আর লাইসোজেনিক এটা হচ্ছে ল্যামডা সিরিজযুক্ত ফাজের ক্ষেত্রে, ল্যামডা ফাজ যে ভাইরাসগুলো আছে এইদের ক্ষেত্রে লাইসোজেনিক চক্রটা বেশি পরিমাণে দেখা যায়। তাহলে এই পয়েন্টগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে যদি আমরা বলি সৃষ্টি, তাহলে এখানে বলছিলাম যে লাইটিক চক্রের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো ভাইরাস সৃষ্টি হবে, অনেকগুলো, বাট এইখানে যেটা হবে মাত্র 2টা, লাইসোজেনিকে মাত্র 2টা সৃষ্টি হবে, এটা আমরা আলোচনা করে ফেলেছি। নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ অর্থাৎ কতগুলো তৈরি হবে এটা ভাইরাসের ইচ্ছার উপর নির্ভরশীল, অর্থাৎ ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এখানে এটা ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়, ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হবে। সো এই কথাটা মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হবে, ব্যাকটেরিয়ার মন মর্জি মতো চলতে হবে। এইখানে প্রোফাজ, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে লাইন হিসেবে দেয় যে প্রোফাজ। প্রোফাজ লাইটিক চক্রে সাধারণত দেখা যায় না, কিন্তু লাইসোজেনিক চক্রে প্রোফাজ দেখা যায়, এই পার্থক্যটা অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? লাইটিক চক্রটা তাহলে কি হয়, এটা হচ্ছে অনেক বেশি তীব্র, ওকে, অনেক বেশি তীব্র। আর লাইসোজেনিক চক্র এটা সেই সাধারণত কি হয়, তাহলে এটা অনেক মৃদু হয়। এটা তীব্র হইলে ভিরুলেন্ট হয়, এটা হচ্ছে যে কি টেম্পারেট বা মৃদু হয়। ওকে, তাহলে কোনটা বেশি ডেঞ্জারাস, লাইটিক চক্রকে বেশি ডেঞ্জারাস বলা হয়ে থাকে। আচ্ছা, এই যে পার্থক্যগুলো দেখলাম, এরপরে আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগসমূহ। তাহলে ভাইরাস ঘটিত অনেকগুলো রোগ তোমাদের বইয়ে দেয়া আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট কি কি আমরা দেখো, একটা হচ্ছে যে ডেঙ্গি ভাইরাস, এটা কিন্তু একবার রিটেনে চলে এসেছে। তাহলে কোশ্চেন এসেছে ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ এবং প্রতিরোধ বর্ণনা করো, খুবই ছোট ছোট করে লিখতে হবে। তাহলে ফার্স্টে কারণ, আমরা জানি এটা ফ্ল্যাভি ভাইরাস, কি দ্বারা তৈরি, এটা ফ্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস দ্বারা পজিটিভ এজেন্ট। ওকে, তারপর হচ্ছে যে লক্ষণগুলো, তাহলে লক্ষণে কি হয়, সাধারণ ডেঙ্গু জ্বর। ওকে, তাহলে নর্মাল ডেঙ্গু ফিভারে কি হবে, প্রচণ্ড হাই গ্রেড ফিভার থাকবে, হাড়হাড্ডি ব্যথা করবে, এই জন্য এটাকে বলা হচ্ছে ব্রেক বোন ফিভার। প্রচণ্ড রকম সিভিয়ার হেডেক হবে, প্রচণ্ড মাথা ব্যথা হবে, তারপর হাই গ্রেড টেম্পারেচার থাকবে। তাহলে এর সাথে র্যাশ থাকতে পারে, টেম্পারেচার কত থাকে, 103 to 105, এটা মনে রাখতে হবে, শুধু এটা লিখবো। মশকির কামড়ানো 2 থেকে 7 দিন পরে জ্বর দেখা যায়, এবং এখানে তীব্র মাথা ব্যথা থাকবে, চোখের পিছনে ব্যথা থাকবে, পেট ব্যথা, কপাল ব্যথা, এগুলো বিভিন্ন জায়গায় ব্যথা হবে, এবং মেরুদণ্ডের ব্যথা সহ কোমরে ব্যথা এই রোগের বিশেষ লক্ষণ। এই জন্য এটাকে বলা হয়েছে ব্রেকবোন ফিভার, তাই না? আমরা জানি ব্রেকবোন ফিভার। ওকে, এরপরের স্টেপে সাধারণ ডেঙ্গু জ্বরের পরে ডেঙ্গু হেমোরেজিক ফিভার। তোমরা জানো অণুচক্রিকা বা প্লেটলেটস হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। তাহলে এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অণুচক্রিকার সংখ্যা কমে যায়। তাহলে অণুচক্রিকা যখন কমে যায় তখন বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ দেখা দিতে পারে, এটাকে আমরা বুঝছি ডেঙ্গু হেমোরেজিক ফিভার। ওকে, বিভিন্ন রক্তবমি হইতে পারে, চোখের কোনায় যেটা সেখান থেকে হইতে পারে, পায়খানার সাথে। এখানে কেন হয়, কারণ হচ্ছে এটা অণুচক্রিকার সংখ্যা কমে যায়, যেটাকে আমরা থ্রম্বোসাইটোপেনিয়া বলি। অণুচক্রিকা কমে যাচ্ছে, ইংলিশে এটাকে আমরা কি বলি, দিস ইজ টার্মড অ্যাজ থ্রম্বোসাইটোপেনিয়া।
and due to development of thrombocytopenia there is increased bleeding tendency which is termed as dengue hemorrhagic fever. And lastly dengue shock syndrome তাহলে কি হয় এখানে হেমো কনসেন্ট্রেশন ঘটতে দেখা যায়। তাহলে এই জায়গায় যেটা হবে আমরা জানি যেটা সেটা হচ্ছে ধরো রক্তনালীগুলো, এই রক্তনালীর মধ্যে প্রচুর পরিমাণে প্লাজমা থাকে। তাহলে এই যে এইখানে যে প্লাজমা থাকতেছে, প্লাজমা রক্তনালীর ভিতরে এই প্লাজমা থাকবে, তার সাথেও তোমরা জানো যে এখানে কি থাকবে, ব্লাডের কর্পাসেলগুলো থাকবে। তো মনে মনে ধরে নাও যে এখানে হচ্ছে যে অনেক এরকম ব্লাডের কর্পাসেলগুলোও আছে, আর ফাঁকে ফাঁকে প্লাজমাও আছে। তো ব্লাডের যে কর্পাসেল আমরা বিভিন্ন ধরো কালার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, অ্যাপারেন্টলি দিস ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট আমাদের মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে এখানে রক্তকণিকা আছে আর ফাঁকে ফাঁকে প্লাজমা আছে। তোমরা জানো প্লাজমা পরিমাণ 55%। সো হোয়াট হ্যাপেন্স হেয়ার দ্যাট দ্য প্লাজমা, এই যে প্লাজমাগুলো আছে এই ব্লাড ভেসেল থেকে প্লাজমাগুলো বাইরে চলে আসে। এই যে প্লাজমাগুলো বাইরে চলে আসছে দিস ইজ টার্মড অ্যাজ প্লাজমা লিকেজ, এটাকে আমরা প্লাজমা লিকেজ বলতে পারি। তাহলে প্লাজমাগুলো যখন বাইরে চলে আসে প্লাজমা লিকেজ হয়, এই প্লাজমা লিকেজের কারণে অ্যাপারেন্টলি কি মনে হবে যে ফ্লুইড যেহেতু বাইরে চলে আসছে তাহলে ব্লাডের বাকি যে কর্পাসেলগুলো আছে সেই কর্পাসেলগুলোর কনসেন্ট্রেশন কী হয়ে যাবে, বেড়ে যাবে মনে হবে না। এই যে ব্লাডের কর্পাসেলগুলোর কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে ডিউ টু প্লাজমা লিকেজ, তাহলে এর কারণে এটাকে বলা হচ্ছে হেমো কনসেন্ট্রেশন। তাহলে তোমরা নাম দেখেই বুঝতে পারতেছো হেমো কনসেন্ট্রেশন হচ্ছে মানে ঘনত্ব, তাই তো। তাহলে হিম মানে হচ্ছে ব্লাড, তাহলে ব্লাডের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে কেন, কারণ প্লাজমাগুলো বাইরে চলে আসতেছে, এই কারণে মনে হবে যে হিমো কনসেন্ট্রেশন হচ্ছে, রক্তের ঘনত্ব বেড়ে যাচ্ছে। দিস ইজ টার্মড অ্যাজ হিমো কনসেন্ট্রেশন। কখন দেখা যায়, ডেঙ্গু শক সিনড্রোমে। যেহেতু প্লাজমাগুলো বাইরে চলে আসছে দ্যাটস ওয়াই কী হবে, ব্লাডের ভলিউমটা কমে যাচ্ছে, এই জন্য ব্লাড প্রেশার ফল করবে, এই জন্য এটাকে আমরা বলছি ডেঙ্গু শক সিনড্রোম, তাই তো, বিপি ফল করে যাচ্ছে। ওকে, তাহলে তিনটা ফেজ আমরা দেখলাম। নেক্সট যেটা সেটা হচ্ছে প্রতিরোধ। তাহলে প্রতিরোধ কীভাবে করতে হবে, প্রতিরোধের খুব আমরা কমন সেন্সগুলো যে আমরা জানি এটা, সেটা হচ্ছে যে আমাদের মসকিটো নেট ইউজ করতে হবে বা মসকিটো রেপেলেন্ট ইউজ করতে হবে, অর্থাৎ মশারি টাঙানোর ব্যবস্থা করতে হবে, মশার কয়েল ইউজ করতে হবে, ব্যাট ইউজ করতে হবে। ডেঙ্গু মশা যেখানে হচ্ছে যে পানিতে, যে ধরনের পানিতে, পরিষ্কার পানিতে যেহেতু জন্মায়, এই জন্য কন্টেইনার, ফুলের টব, ভাঙা পাতিল, ডাবের খোসা, এসির পানি যেখানে জন্মে, টায়ারের যে টায়ারগুলো আছে টায়ারের ভিতরে যে পানি জমে, তারপর গার্ডেনে যে জায়গাগুলোতে পানি জমে, সবগুলো জায়গায় আমাদের কি করতে হবে, ক্লিন করার ব্যবস্থা করতে হবে। এবং এই মশা 21 দিন পর্যন্ত বাঁচে, তাই একই সাথে লার্ভা এবং পূর্ণাঙ্গ মশকি দুইটাকে আমাদের হচ্ছে ডিস্ট্রাকশনের জন্য স্প্রে, পতঙ্গনাশক স্প্রে ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রতিরোধ। আচ্ছা, তারপরে অংশ কোশ্চেনে চলে যাই। তাহলে আমরা হচ্ছে যে ইম্পর্টেন্ট আরও কয়েকটা কোশ্চেন শিখে গেলাম। এরপরে একটা যে কোশ্চেন সেটা হচ্ছে আরেকটা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন চলে আসছে, ডেঙ্গু জ্বরে ভাইরাসের নাম এবং পোষকের বৈজ্ঞানিক নাম লেখো। তাহলে ডেঙ্গু জ্বরে ভাইরাসের নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস, এটা আমরা জানি, উই নো অ্যাবাউট দিস। অ্যান্ড দ্য পোষকের বৈজ্ঞানিক নাম, পোষক তাহলে হচ্ছে যে মানুষ, তাহলে তার সাইন্টিফিক নেম হোমোসেপিয়েন্স ইজ ভেরি মাচ সিম্পল কোশ্চেন, এটা চলে আসছে। আচ্ছা, কামিং টু দ্য নেক্সট কোশ্চেন। তাহলে আরেকটা কোশ্চেন আসতে পারে যেটা সেটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাসগুলোর নাম এবং তাদের নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি। আমরা জানি যে হেপাটাইটিস তার মানে হচ্ছে যে লিভার এর যে কোষ আছে সেই কোষগুলো হেপাটোসাইট, এই হেপাটোসাইটের যখন ইনফ্লামেশন বা প্রদাহ হয় তখন তাকে বলা হয় হেপাটাইটিস। তাহলে এই যকৃত কোষকে আক্রমণ করে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করতে পারে এরকম অনেকগুলো ভাইরাস আছে। সেই ভাইরাসগুলোর মধ্যে হেপাটোট্রপিক আছে, নন হেপাটোট্রপিক আছে। তো যারা যকৃতকে সরাসরি আক্রমণ করছে সেই কোষগুলোকে আমরা বলি হেপাটোট্রপিক ভাইরাস। এই ভাইরাসগুলোর মধ্যে 5 প্রকার তোমাদের বইয়ে আলোচনা করা আছে, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। মনে রাখতে হবে 5টা ভাইরাসের মধ্যে শুধুমাত্র সি ভাইরাস যেটা, এটা আরএনএ ভাইরাস, আর বাকি সব ডিএনএ ভাইরাস, শেষ। তাহলে একমাত্র সি ভাইরাসটা হচ্ছে আরএনএ ভাইরাস, সরি, অনলি হেপাটাইটিস বি ভাইরাসটা হচ্ছে যে ডিএনএ ভাইরাস, আর যা কিছু আছে তার সব কিছু হচ্ছে আরএনএ ভাইরাস। শুধুমাত্র বি ভাইরাসটা হচ্ছে যে ডিএনএ ভাইরাস, আর বাকি যতগুলো আছে তার সবই হচ্ছে আরএনএ ভাইরাস। আমরা এটাই মনে রাখবো। তাহলে সবই আরএনএ ভাইরাস এক্সেপ্ট হেপাটাইটিস বি। তাহলে বি ভাইরাসটা যেটা আছে এটা একটা ডিএনএ ভাইরাস, আমরা এটা মনে রাখলে আসলে হয়ে যায়, আর কোনো কিছু মনে রাখার খুব একটা দরকার হয় না। এদের বাইরে এদের ট্রান্সমিশন যদি বলি, মোড অফ ট্রান্সমিশন, এ ভাইরাস এবং ই ভাইরাস তোমরা জানো দুইটাই হচ্ছে যে ফিকো ওরাল রুটে, মানে খাবারের মাধ্যমে বা মলমূত্রের মাধ্যমে ট্রান্সমিট হবে, ফিকো ওরাল রুটে। বি এবং সি এই দুইটা হচ্ছে, এগুলো হচ্ছে ফিকো ওরাল রুট।
ফিকো ওরাল রুটে যাবে, খাবারের মাধ্যমে যাবে, তাই তো, পানির মাধ্যমে যাবে। বি ভাইরাস আর সি ভাইরাস যেটা, এই দুইটা হচ্ছে যে ব্লাড বর্ন, রক্তের মাধ্যমে ট্রান্সমিট হবে, সেক্সুয়ালি ট্রান্সমিট হতে পারে। মাদার টু চাইল্ড বি ভাইরাস, মা থেকে সন্তানের শরীরে যেতে পারে। ওকে, আচ্ছা, এরপরে একটা রিটেনে কোশ্চেন চলে আসছে দেখো ভার্সিটিতে রিসেন্টলি, সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার চিহ্নিত চিত্র আঁকো। তাহলে একটা ব্যাকটেরিয়া চিহ্নিত চিত্র আঁকতে বললে আমরা হচ্ছে যে তোমরা জানো যে ব্যাকটেরিয়াকে আমরা কি বলছি, ব্যাকটেরিয়া হচ্ছে যে প্রোক্যারিওটিক বা আদিকোষী। এই যে প্রোক্যারিওট একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে কি কি থাকবে, তার মানে হচ্ছে যে এটা নিউক্লিয়াস যেটা, এটা সুগঠিত না, নিউক্লিওয়েড বা সিউডো নিউক্লিয়াস বলি। এর বাইরে এখানে কি থাকবে, একটা রাইবোজোম থাকে, কোন ধরনের, 70s প্রকৃতির। এছাড়া অন্যান্য উপাদানগুলো খুব একটা থাকে না বললেই চলে। এটাতে মাঝে মাঝে হচ্ছে যে সঞ্চিত খাদ্য হিসেবে পাওয়া যায়, সেটা হচ্ছে ভলিউটিন পাওয়া যায়, তাই না। আর এর বাইরে এদের হচ্ছে যে কি থাকে, মেসোজোম পাওয়া যেতে পারে। মেসোজোমের বাইরে আরেকটা যে স্ট্রাকচার যেটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি প্লাজমিড। তাহলে মেসোজোম পাওয়া যাবে, প্লাজমিড পাওয়া যাবে। কোনো ভাইরাস যারা ফটোসিনথেসিস করে তাদের ক্ষেত্রে ক্রোমাটোফোর পাওয়া যায়। আর নিউক্লিয়াসটা সিউডো নিউক্লিয়াস হিসেবেই কি পারসিস্ট করে। এর বাইরে এদের কি থাকে, চলাচল করার জন্য হচ্ছে যে ফ্লাজেলা থাকে, এবং অন্যান্য কোনো একটা তলের সাথে সংযুক্ত হওয়ার জন্য পিলি থাকে বা পাইলাই থাকে। সো পিলি থাকবে, ফ্লাজেলা থাকবে। আর ভাইরাসের বাইরে তোমরা জানো খুব দৃঢ় একটা কি থাকবে, কোষ প্রাচীর থাকবে, তাহলে তার সেল ওয়াল থাকবে। এই যে কম্পোনেন্টগুলো আমরা বললাম, সেই কম্পোনেন্টগুলোকে তোমার সুন্দর করে হচ্ছে যে রিপ্রেজেন্ট করতে হবে। দেখো এই যে ফ্লাজেলাম, যেটা হচ্ছে চলাচলে সহায়তা করবে। ভাইরাসের বাইরে একটা ক্যাপসুল থাকতে পারে, কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীরটুকু অবশ্যই আমাদের খুব ভালো করে মেনশন করতে হবে। এর বাইরে কি হচ্ছে, তাহলে কোষ প্রাচীর, একটু যদি কালার চেষ্টা করি তাহলে দেখো এই যে ভাইরাসের ক্ষেত্রে আমরা একটা কোষ প্রাচীর দেখতে পাচ্ছি, এই যে কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর দেখতে পাইলাম। আর কোষ প্রাচীরের বাইরে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে ক্যাপসুল থাকবে একটা। তারপর হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন, এই যে কোষ প্রাচীর যেটা, সেই কোষ প্রাচীরের ভিতরের দিকে যেটা থাকতেছে, কোষ প্রাচীরের ভিতরের দিকে সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকে। তাহলে বাইরেরটা তো প্রাচীর, তার ভিতরের দিকে যখন আমি চিন্তা করব, ভিতরের দিকে আরেকটা যখন আমি স্ট্রাকচার চিন্তা করব, সেটাকে আমি বলবো সাইটোপ্লাজমিক মেমব্রেন। তাহলে এই যে দেখো, এটা ভিতরের দিকের স্ট্রাকচার যেটা, এটাকে আমরা সাইটোপ্লাজমিক মেমব্রেন বলতে পারবো। তাহলে ভিতরের দিকে একটা সাইটোপ্লাজমিক মেমব্রেনের অংশ দেখতে পাবো। এর বাইরে আমরা বলছিলাম যে ভাইরাসের ক্ষেত্রে আমরা কি পাই, আমরা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে রাইবোজোম দেখতে পাই। তাহলে এখানে হচ্ছে রাইবোজোম থাকবে, তারপর মেসোজোম থাকছে, এই যে দেখো এই যে ভিতরের স্ট্রাকচারগুলোতে এখানে কিছু মেসোজোম থাকবে, তারপর ক্রোমোজোম থাকবে, এই যে খেয়াল করে দেখো। এছাড়া হচ্ছে যে ভলিউটিন, সঞ্চিত খাদ্য, আর হচ্ছে যে বৃত্তাকার হচ্ছে যে ডিএনএ যেটা স্বপ্রজননক্ষম, সেটাকে আমরা প্লাজমিড বলি। এর বাইরে ভাইরাসে দেখো হচ্ছে যেখানে পিলি থাকবে আর হচ্ছে ফ্লাজেলা থাকবে। এই হচ্ছে পার্ট মোটামুটি। আর যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছিলাম, সেটা হচ্ছে ভাইরাসে বাইরের দিকে এরকম কি থাকবে, একটা বাইরের দিকে এই যে স্ট্রাকচার, এটাকে আমরা বলছি ক্যাপসুল। এই যে বাইরে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটাকে আমরা ক্যাপসুল বলবো ভাইরাসের। তো এই ছিল আমাদের মোটামুটি স্ট্রাকচারের পার্ট, তোমরা জানো ভাইরাসের। ঠিক তাহলে একইভাবে তোমাদের পরীক্ষা আরেকটা যেটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এরকম ব্যাকটেরিয়ার চিহ্নিত চিত্রের পরিবর্তে তোমাকে বলতে পারে যেটা, সেটা হচ্ছে একটা ভাইরাসের চিহ্নিত চিত্র আঁকো। ভাইরাসের চিহ্নিত চিত্র, এটাও হচ্ছে যে প্যারালালি আমাদের আঁকতে হইতে পারে। তাহলে তোমরা জানো ভাইরাসের ক্ষেত্রে কি থাকে, ভাইরাসের ক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার থাকবে। তারপর আমরা জানি এখানে নিউক্লিক অ্যাসিড থাকবে। তারপর ভাইরাসের বাইরে যে আবরণ, সেটাকে আমরা কি বলি, নিউক্লিক অ্যাসিডের বাইরে যেটা, সেটাকে আমরা ক্যাপসিড বলি। তাহলে এখানে একটা ক্যাপসিড থাকবে, আর বাইরে হচ্ছে যে এনভেলপ থাকতে পারে। তাহলে ভাইরাসের স্ট্রাকচারের মধ্যে এনভেলপ, বহিস্থ আবরণ, তারপর হচ্ছে প্রোটিন আবরণ, যেটাকে আমরা বলছি ক্যাপসিড, আর হচ্ছে ভিতরের দিকে যেটা থাকবে সেটাকে আমরা বলবো নিউক্লিক অ্যাসিড। এই তো এই কয়টা মিলে একটা ভাইরাস গঠিত হইতে পারে। আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করতে পারি। যে ক্যাপসিড যেটা, ক্যাপসিডের তোমরা জানো এটার বহিস্থ যে আবরণ, এই ক্যাপসিডের এককগুলোকে কি বলা হয়, ক্যাপসোমিয়ার বলা হয়। ক্যাপসিডের বহিস্থ প্রত্যেকটা একককে বলা হয় ক্যাপসোমিয়ার। ওকে, ঠিক এরকম একটা কোশ্চেনও তোমাকে পরীক্ষায় দিয়ে দিতে পারে। আচ্ছা, ফাইন। সো কামিং টু দ্য নেক্সট কোশ্চেন, এরপরে কোশ্চেন যদি আমরা দেখি, এরপরে কোশ্চেন হচ্ছে যে
ফ্লাজেলা এবং পিলির মধ্যে 5টা পার্থক্য। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমরা দেখছিলাম এখানে ফ্লাজেলা, নিচের দিকে হচ্ছে যে পিলি, এই দুটার মধ্যে পার্থক্য যদি মেনশন করতে বলে, ফার্স্ট কথা উৎপত্তি। এই একটা কোশ্চেন খুবই, এই একটা ওয়ার্ড সবসময় ঝামেলা তৈরি করবে। তাহলে ফ্লাজেলা কই তৈরি হয়? কোষ প্রাচীরের ভেতরের পাদদেশীয় গ্র্যানিউল থেকে সৃষ্টি হয়। কোষ প্রাচীরের, এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের ভেতরের কি গ্র্যানিউল যেগুলো আছে পাদদেশীয়, সেই জায়গা থেকে, অর্থাৎ হচ্ছে যে এটা একটু ভিতর থেকে তৈরি হচ্ছে। কোষ প্রাচীরের ভেতরের পাদদেশীয় গ্র্যানিউলস থেকে তৈরি হচ্ছে, এই গ্র্যানিউলস থেকে তৈরি হচ্ছে ফ্লাজেলা। ওকে, তাহলে ফ্লাজেলা একটু ভিতর থেকে তৈরি হচ্ছে। আর পিলি, পিলি কোন জায়গা থেকে হবে? কোষের সাইটোপ্লাজম থেকে। এটা হচ্ছে কোষের সাইটোপ্লাজম থেকে সৃষ্টি হবে। তাহলে খেয়াল করে দেখো, এই যে জায়গাটুকু, এখান থেকে কোষের সাইটোপ্লাজম থেকে পিলি সৃষ্টি হচ্ছে, সাইটোপ্লাজম থেকে পিলি সৃষ্টি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। আকার আকৃতি, ফ্লাজেলা হচ্ছে সূত্রাকার লম্বা, এটা চাবুকের মতো, হুইপ লাইক স্ট্রাকচার। আর পিলি যেটা, এটা হচ্ছে সুতার মতো, মানে চুলের মতো, থ্রেড লাইক। তাহলে দেখো এটা খাটো হবে, এটা হচ্ছে ফাঁপা হবে, দণ্ডাকার হবে, শক্ত অঙ্গ বিশেষ। ওকে, আর এটা হচ্ছে যে সূত্রাকার লম্বা। আচ্ছা, গাঠনিক প্রোটিন, তাহলে হচ্ছে যে গাঠনিক প্রোটিন হচ্ছে যে ফ্লাজেলা হচ্ছে ফ্লাজেলিন দিয়ে হবে, আর পিলি হচ্ছে পিলিন দিয়ে তৈরি হবে। এটা মনে রাখতে হবে, এটা অবশ্যই লিখতে হবে। সংখ্যা, ফ্লাজেলার সংখ্যা কম হবে, পিলির সংখ্যা বেশি হবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে কাজ, এটা অবশ্যই লিখতে হবে। তাহলে আমরা যদি বলি এই 3টা পয়েন্ট, অবশ্যই 3টা যদি লিখতে বলে, এটা চলনে সহায়তা করবে। আর এটা যেটা করবে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে পোষক দেহে সংযুক্তিতে সহায়তা করে থাকে। এছাড়া কিছু কিছু পিলি আছে যেগুলো প্রজননেও সহায়তা করে থাকে। তাহলে প্রজননেও সহায়তা করতে পারে, এদেরকে সেক্স পাইলাই বলে বা সেক্স পিলি বলে। প্রজননেও সহায়তা করতে পারে, তোমরা এটা মনে রাখবা যে প্রজননেও পিলি সহায়তা করতে পারে। ওকে, তাহলে আমাদের ফ্লাজেলা এবং পিলির মধ্যে যে পার্থক্য, এটা কিন্তু শেখা হয়ে গেল। আচ্ছা, চলো এর পরের কোশ্চেন দেখি। একটা কোশ্চেন এসেছে ভার্সিটি করতে, সেটা হচ্ছে 2টা ছত্রাকজনিত এবং 2টা ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদ রোগের নাম, পোষক এবং প্যাথোজেনের বৈজ্ঞানিক নাম লেখো। তাহলে কয়েকটা কথা এখানে একসাথে মেনশন করা হয়েছে, এবং এটার মধ্যে দেখো ছত্রাকজনিত যে রোগগুলা, এটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে না, শৈবাল ছত্রাক চ্যাপ্টার যেটা, সেই জায়গার এটা একটা পার্ট। তাহলে এখানে দেখো কি কি হইতে পারে, যে ছত্রাক আর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া পার্টটা যদি আমরা বলি আজকে ফার্স্টে, তাহলে তামাকের একটা ব্লাইট রোগ হইতে পারে। এটা পোষক দেহ হচ্ছে যে তামাক গাছ, নাম দেখে বুঝতে পারতো, সেটার নাম হচ্ছে সিউডোমোনাস ট্যাবাসি। ওকে, আলুর ক্ষেত্রে স্ক্যাব ডিজিজ, তাহলে আলুতে হবে এটা পোষক দেহ আলু, স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস, স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস। 2টা আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগের নামের কথা বললাম, একটা হচ্ছে সিউডোমোনাস ট্যাবাসি বা ট্যাবাকি, আর একটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস। ছত্রাক ফাঙ্গাস দ্বারা তৈরি, তাহলে আমাদের বইয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে এমন 2টা ডিজিজের নাম ছত্রাক সৃষ্ট। তাহলে হচ্ছে ধানের পাতার বাদামি দাগ রোগ, ধান গাছে হয় বাদামি দাগ, এটা বলছি হেলমিনথোস্পোরিয়াম অরাইজা, হেলমিনথোস্পোরিয়াম অরাইজা নামটা মনে রাখতে হবে। বৈজ্ঞানিক নামটা চাইছে, পোষক হচ্ছে ধান গাছ এবং রোগের নাম হচ্ছে বাদামি দাগ। আরেকটা হচ্ছে আলুর বিলম্বিত ধসা রোগ, আলুর বিলম্বিত ধসা রোগ, এটা আলুতে হবে, এটার সায়েন্টিফিক নেম হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স, ফাইটোপথোরা ইনফেস্টেন্স। এই যে নামগুলো আছে, এই নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এটা হচ্ছে যে একবার এরকম কোশ্চেন চলে আসছে। ওকে, তারপরে দেখো ব্যাকটেরিয়ার 5টা বৈশিষ্ট্য, এইরকম কোশ্চেন আসে নাই, তাহলে এরকম একটা কোশ্চেন হতে পারে। তাহলে ব্যাকটেরিয়ার কয়েকটা বৈশিষ্ট্য লিখতে হবে। তার প্রথম কথা যেটা, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া কোষ নাকি কোষ না? ডেফিনেটলি কোষ। কী ধরনের কোষ? প্রাককেন্দ্রিক নাকি সুকেন্দ্রিক? এটা হচ্ছে যে প্রাককেন্দ্রিক, অর্থাৎ প্রোক্যারিওট, তাই তো? তাহলে ফার্স্ট কথা, এটা অত্যন্ত ছোট, কমন কতটুকু? 0.2 থেকে 5 মাইক্রোমিটার আকারের জীব, অর্থাৎ এরা আণুবীক্ষণিক। আর ভাইরাস কেমন ছিল? অতি আণুবীক্ষণিক। এরা এককোষী। কী ধরনের? প্রাককেন্দ্রিক। আমরা বলছিলাম প্রোক্যারিওট, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত থাকবে না। তার মানে নিউক্লিয়াসে কোনো প্রকার নিউক্লিয় আবরণী এবং নিউক্লিওলাস নাই, এবং এদের যে রাইবোজোম, এটা কোন প্রকৃতির? এটা 70S প্রকৃতির রাইবোজোম, খুবই ইম্পর্টেন্ট আরেকটা ইনফরমেশন। আচ্ছা, এদের সংখ্যা বৃদ্ধি কীভাবে করে? সাধারণত এরা দ্বিভাজন বা বাইনারি ফিশন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে। আরেকটা যেটা, সেটা হচ্ছে এদের কোষ প্রাচীর থাকে। তো যে কোষ প্রাচীর যেটা থাকে, কোষ প্রাচীরের মধ্যে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকেন। ওকে, পেপটিডোগ্লাইকেন। এর বাইরে আর কি কি থাকে? টিকোইক অ্যাসিড থাকে, মুরামিক অ্যাসিড থাকে, অন্যান্য আরও কিছু উপাদান পাওয়া যায়, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পেপটিডোগ্লাইকেন। এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে এদেরকে কি করা হয়, একটা গ্রাম নামক বিজ্ঞানী একটা রঞ্জক পদার্থ আবিষ্কার করছে। তো গ্রাম নামক বিজ্ঞানী গবেষণা করে দেখলো যে তারা হচ্ছে যে বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ দেওয়ার পরে সেটা আবার ওয়াশ করা যায়। ওয়াশ করার পরে কেউ কেউ সেই রঙটাকে ধরে রাখে, আর কেউ কেউ রং ধরে রাখতে পারে না। এটার উপর বেস করে এদেরকে 2টা পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে গ্রাম
নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, সো আমরা দেখো এই যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদানগুলোর নাম অনেক সময় দেয়, পেপটিডোগ্লাইকেন বা মিউকোপ্রোটিন, তার সাথে হচ্ছে যে পলিস্যাকারাইড, মুরামিক অ্যাসিড এবং টেকোইক অ্যাসিড। এই যে নামগুলো আছে এই নামগুলো আমাদের একটু জানা থাকতে হবে। আচ্ছা, তাহলে 5টা বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। এরপরে একটা কমন কোশ্চেন হতে পারে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য, তাহলে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য দেখো আমরা কি কি বলবো। প্রথম কথা যেটা সেটা হচ্ছে গঠন নিয়ে আলোচনা করতে পারি। ভাইরাস দেখো আমরা প্রথমে বলছি এটা অকোষীয় নিউক্লিয় প্রোটিন, আর ব্যাকটেরিয়া যেটা এটা হচ্ছে যে আণুবীক্ষণিক, বাট এটা হচ্ছে যে কোষ। কী ধরনের কোষ? এটা প্রাককেন্দ্রিক। এটাই বলছি এটা হচ্ছে যে কোষীয় আদি প্রকৃতির নিউক্লিয়াস। আকার নিয়ে এটা আণুবীক্ষণিক না, আমরা বলছি অতি আণুবীক্ষণিক, 0.01 থেকে 0.3 মাইক্রোমিটার, আর এখানে বলছি 0.2 থেকে 5 মাইক্রোমিটার। বংশবৃদ্ধি আমরা বলছি এটা সজীব কোষের ভিতরে বংশবৃদ্ধি করতে পারে, বাইরে কি জড় বা নন লিভিং সাবস্টেন্সের মধ্যে থাকে। আর এটা সজীব কোষের বাইরে বংশবৃদ্ধি করতে পারে, অর্থাৎ বাইরেও করতে পারে, কিন্তু যেটা ভাইরাস পারে না। ভাইরাস শুধুমাত্র সজীব কোষের ভিতরে পারে, বাইরে কখনোই পারবে না। ক্যালাসিতকরণ, একটু আগে আমরা বলছি এটাকে ভাইরাসকে সাসপেনশন তৈরি করা যায়, ক্যালাসিতকরণ করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, তলানীকরণ করা যাবে, সব করা যাবে। কিন্তু এটাকে ক্যালাসিত করার পরে ভাইরাসকে সজীব কোষের ভিতরে প্রবেশ করালে আবার জীবনের লক্ষণ প্রকাশ করে, অর্থাৎ মেরে গুঁড়া বাড়া বা গুঁড়া করে ফেলছো বা ক্যালাসিত করে ফেলছো, আবার জীবের মধ্যে ঢুকলেই লক্ষণ প্রকাশ করবে। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা না, এটা যেহেতু কোষ, একবার ক্যালাসিত করে ফেললে এরপরে সজীব কোষের মধ্যে প্রবেশ করলো সেটা আর লক্ষণ প্রকাশ করবে না, জীবনের লক্ষণ। ক্ষুদ্রাঙ্গের উপস্থিতি তোমরা জানো, এটার মধ্যে হচ্ছে যে ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে যে ডিএনএ অথবা আরএনএ ছাড়া আর কিছু থাকে না, এবং এটার মধ্যে কোনো প্রকার বিপাক ক্রিয়াও থাকবে না। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমরা জানো এটা আদি প্রকৃতি, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত না থাকলেও এটাতে কি থাকে, নিউক্লিওয়েড থাকতে পারে। এটাতে রাইবোজোম থাকে কোন প্রকৃতির? 70S প্রকৃতির। এর বাইরে এছাড়া এখানে প্লাজমিড থাকে, ভলিউটিন থাকে, এরকম কিছু থাকবে, এবং হচ্ছে বিপাক ক্রিয়া থাকবে। যেহেতু একটা কোষ তাহলে বিপাক ক্রিয়াও থাকবে। ওকে, তাহলে আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়া যদি 5টা পার্থক্য বা 3টা পার্থক্য আসে অবশ্যই লাগতে পারে। এর বাইরে তোমরা চাইলে এখানে উদাহরণ যোগ করে দিতে পারো, একটা ভাইরাসের উদাহরণ, একটা ব্যাকটেরিয়ার উদাহরণ নিয়ে আলোচনা করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, আরেকটা বলছে যে ব্যাকটেরিয়া দ্বারা মানবদেহে সৃষ্ট 5টা রোগের নাম এবং দায়ী ব্যাকটেরিয়ার নাম। নেম 5 ব্যাকটেরিয়াস অর কজেটিভ এজেন্টস উইথ দেয়ার নেম অফ দ্য ডিজিজ। কোন কোন রোগ তৈরি করে এরকম কয়েকটা রোগ সহ ভাইরাস। তাহলে ফার্স্টে আমরা কমন এসে একটা, সেটা হচ্ছে যক্ষা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক একইভাবে এটা লেপ্রোসি তৈরি করতে পারে, সেটার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। টাইফয়েড তৈরি করে খুব কমনলি, পানিবাহিত একটা রোগ, এটা হচ্ছে সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি। ওকে, আমাশয় যেটা করে সেটা হচ্ছে ব্যাসিলাস ডিসেন্ট্রি, ব্যাসিলাস ডিসেন্ট্রি। ওকে, ধনুষ্টঙ্কার তৈরি করতে পারে, ধনুষ্টঙ্কারের জন্য দায়ী হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। এটা বোটুলিজম করতে পারে, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়া দ্বারা হয়। এর বাইরে হচ্ছে ডিপথেরিয়া করতে পারে, করনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, এগুলো আছে। এছাড়া হচ্ছে যে বিভিন্ন ধরনের পাতলা পায়খানার জন্য তোমরা জানো ইস্টেরিশিয়া কলাই বা কলাই হচ্ছে যে রেসপন্সিবল হইতে পারে। অনেক ডিজিজ হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত হইতে পারে, যে হচ্ছে যে ট্রিপোনেমা প্যালিডাম, তাই তো, নাইজেরিয়া গনোরি, নাইজেরিয়া মেনিনজাইটিস, স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এগুলো যত ব্যাকটেরিয়া আছে সবগুলোই আলাদা আলাদা বিভিন্ন ধরনের রোগবালাই সৃষ্টি করতে পারে। তাহলে আমরা 4-5টা কমন যেটা সেগুলো হচ্ছে যে মনে রাখবো। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলে আসো, দেখো আমরা এখন ম্যালেরিয়া পরজীবীতে চলে আসছি। তাহলে আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করলাম, ভাইরাস নিয়ে আলোচনা করলাম, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব থেকে আসলে এখন এরকম আমরা কোশ্চেন আসতে দেখি না, ওখান থেকে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে এমসিকিউ কোশ্চেনগুলো ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব থেকে আসে। তারপরেও চাইলে হচ্ছে যে কৃষিক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে এরকম একটা পার্ট দিয়ে, টপিক দিয়ে তোমাকে বলতে পারে যে ব্যাকটেরিয়ার 2টা কি অপকারিতা বা উপকারিতা এরকম আলোচনা করতে, বা ভ্যাকসিনের ক্ষেত্রে বা রোগবালাইয়ের ক্ষেত্রে 2টা অপকারিতার কথা এভাবে মেনশন করে অনেক সময় দিতে পারে। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। তোমরা জানো যেটা সেটা হচ্ছে যে ম্যালেরিয়া শব্দটা হচ্ছে ম্যাল এয়ার, দূষিত বায়ু থেকে, তাই তো। এর পরবর্তীতে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবং ম্যালেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। তো ম্যালেরিয়ার ক্ষেত্রে আমাদের একটা কমন তোমরা অনেকবার আলোচনা করছো, সেটা হচ্ছে যে তার যে সাইজোগনি, অযৌন জনন প্রক্রিয়া, যেখানে সাইজন তৈরি করে সেখান থেকে আসছে সাইজোগনি। এখানে 2 প্রকারের সাইজোগনি হয়, একটা হচ্ছে হেপাটিক আর একটা এরিথ্রোসাইটিক। পরীক্ষায় কোশ্চেন দিতে পারে হেপাটিক এবং এরিথ্রোসাইটিক সাইজোগনির 5টা পার্থক্য। তাহলে ফার্স্ট কথা কোথায় ঘটে, হেপাটিক নামের মধ্যে আছে, এটা যোগকৃত হবে, আর এরিথ্রোসাইটিক সাইজোগনি তাহলে হচ্ছে যে লোহিত রক্তকণিকা যেটা আছে আরবিসি সেটার মধ্যে হবে।
ধাপগুলোর নাম আমরা জানি হেপাটিক সাইটোগনির ক্ষেত্রে যেটা হয় যে ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড এবং হচ্ছে যে মেটাক্রিপ্টোমেরোজয়েড থাকে। আর এরিথ্রোসাইটিক সাইটোগনির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এই নামগুলো ট্রফোজয়েড, সিগনেট রিং, সাইজন্ট এবং মেরোজয়েড, এই ধাপগুলো দেখা যায় পরীক্ষায় অনেক সময় এই নামগুলো দিয়ে দেওয়া হয় যেটা এটা কোন ধাপে পাওয়া যায়। হিমোজয়েড নামক কি দূষিত পদার্থ যেটা হচ্ছে হেপাটিক সাইটোগনিতে উৎপন্ন হয় না, এটা শুধুমাত্র উৎপন্ন হবে কোন জায়গাতে, এরিথ্রোসাইটিক সাইটোগনিতে। ঠিক একইভাবে আরেকটা সাফনাস দানা, এটাও হচ্ছে যে হেপাটিক সাইটোগনিতে দেখা যায় না, যেটা দেখা যায় কোন জায়গাতে, এটা এরিথ্রোসাইটিক সাইটোগনিতে। তাহলে দুইটা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হিমোজয়েন আর একটা সাফনাস দানা, দুইটাই এরিথ্রোসাইটিক সাইটোগনিতে পাওয়া যাবে। পোষক দেহে প্রতিক্রিয়া, আমরা জানি হেপাটিক সাইটোগনির কারণে কখনোই জ্বর আসবে না, কিন্তু এরিথ্রোসাইটিক সাইটোগনি যখনই শেষ হবে সেটা 48 ঘন্টা লাগুক অথবা 72 ঘন্টা লাগুক, যত ঘন্টা পর পর এরিথ্রোসাইটিক সাইটোগনি একবার করে শেষ হবে তত ঘন্টা পর পর কি পোষক দেহে জ্বর সৃষ্টি হবে। অর্থাৎ এটার কারণে মানব দেহে কাঁপুনি সহ জ্বর সৃষ্টি হয়, এটা মনে রাখতে হবে। সো হেপাটিক এবং এরিথ্রোসাইটিক সাইটোগনি এগুলোর পার্থক্য তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে 3টা অথবা 5টা, আমরা 5টা ইম্পর্টেন্ট পার্থক্য শিখে রাখলেই হবে। এরপরে তারপরে কোশ্চেনটা কি আছে দেখো, পরের কোশ্চেনটা যেটা দেওয়া আছে যে ম্যালেরিয়া রোগের লক্ষণ সমূহ হইতে পারে কি কি। তাহলে ম্যালেরিয়া রোগের লক্ষণগুলোর মধ্যে আমাদের কি কি আছে, একটা হচ্ছে যে দেখো বমি বমি ভাব হইতে পারে, ক্ষুধা মন্দা, অনিদ্রা, কোষ্ঠকাঠিন্য, খাওয়ার অনীহা, এগুলো থাকবে। মাথা ব্যথা থাকবে, অস্থিসন্ধিতে ব্যথা থাকবে, অর্থাৎ অনেকটা হচ্ছে যে কোনো ভাইরাল ফিভারে এগুলো কমন থাকে। কাঁপুনি দিয়ে দিয়ে জ্বর আসে, এটাকে অবশ্যই মনে রাখতে হবে, প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর চলে আসে, প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে। 48 ঘন্টা পর পর জ্বর আসে। এই যে 48 ঘন্টা পর পর জ্বর আসে, এটা কিন্তু 72 ঘন্টা পরেও হইতে পারে। এটা কোন ধরনের কি ম্যালেরিয়ার জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে সেটার উপর, অর্থাৎ প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালারি নাকি ওভাল, কোনটা দ্বারা আক্রান্ত হচ্ছে এটা। আর এখানে জ্বরের মাত্রা দেখো 104 থেকে 106 ডিগ্রি, এটাও আমাদের মনে রাখতে হবে। টেম্পারেচার কত, 104 থেকে 106, ওকে 104 থেকে 106 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার থাকে। এবং জ্বর কতদিন পর পর আসে, জ্বর আসে 2 থেকে 3 দিন পর পর জ্বর আসে, প্রতি 2 থেকে 3 দিন পর পর জ্বর আসবে, একটা নির্দিষ্ট সময় পর পরে, 48 ঘন্টা পর অথবা 72 ঘন্টা পর, এই জিনিসটুকু আমাদের মাথায় থাকতে হবে। তাহলে আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে হচ্ছে যে কিছু লক্ষণগুলো মনে রাখার চেষ্টা করলাম। তারপরে দেখো এইটা তোমাদের জন্য, এটা আসলে এমসিকিউ এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, তারপরেও এটা যে রিটেনে আসবে না এরকম কোনো কথা নাই। তাহলে একটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণুগুলোর নাম, সৃষ্ট রোগ এবং সুপ্তিকাল বা সুপ্তাবস্থাকাল নিয়ে আলোচনা। তাহলে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, এফ, এই ফ্যালসিপ্যারাম যেটা, এটা হচ্ছে 15 প্যারাম 15 দিনের সাথে, তাহলে এটা সুপ্তাবস্থাকাল 8 থেকে 15 দিন। এবং কী ধরনের রোগ তৈরি করে, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া তৈরি করে, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। ওকে, এটার থেকে আরেকটু সোবার, এটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তাহলে এটা কি তৈরি করবে, এটা হচ্ছে কোয়ার্টান ম্যালেরিয়া তৈরি করবে। কোয়ার্টান মানে হচ্ছে যে এভরি 4th ডেতে, চতুর্থ দিন, মানে 72 ঘন্টা পর পর জ্বর তৈরি হচ্ছে, কোয়ার্টান ম্যালেরিয়া। ওকে, এটার সুপ্তাবস্থাকাল সব থেকে বড়, তাহলে হচ্ছে যে যেহেতু এটা 72 ঘন্টা পর পর জ্বর আসতেছে বা চতুর্থ দিনে, তাহলে বলতে পারি 18 থেকে 40, চতুর্থ দিন 40-এর সাথে রিলেশন, তাহলে 18 থেকে 40 দিন পর পর সুপ্তাবস্থাকাল হবে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ভাইভ্যাক্স ভি, এটা 12-এর সাথে রিলেশন, তাহলে এটা 12 থেকে 20 দিন, এটা 12 থেকে 20 দিন। বিনাইন, বি ফর বিনাইন, তাহলে ভাইভ্যাক্স, এটার সাথে ভাইভ্যাক্স বা ভাইভ্যাক্স যদি মনে রাখি, তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া করবে। টার্সিয়ান মানে হচ্ছে যে 48 ঘন্টা পর পর, মানে হচ্ছে যে এভরি 3rd ডে, 3 নম্বর দিন জ্বর চলে আসতেছে এইভাবে। তাহলে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, বি ভাইভ্যাক্স 12 থেকে 20, শেষ। তারপরে যেটা লাস্ট, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি, ওভাল, এটা হচ্ছে যে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া করে বা মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া করে, এটা হচ্ছে 11 থেকে 16 দিন। ওভাল, ভ্যালের মধ্যে 16, ল, ওভাল। ওকে, তাহলে হচ্ছে যে ওভাল হচ্ছে 16 দিন পর পর, 11 থেকে 16 দিন হচ্ছে সুপ্তাবস্থাকাল। এটা দিয়ে আমরা এগুলো একটু মনে রাখতে পারবো। ওকে, আচ্ছা। তারপরে দেখো লাস্ট যেটা, সেটা হচ্ছে যে আরও 2-একটা কোশ্চেনের মধ্যে একটা হচ্ছে ম্যালেরিয়ার যে লাইফ সাইকেল আছে, আমরা জানি যে যৌন এবং অযৌন চক্র হয়। তাহলে এই যে অযৌন চক্র, এটাকে আমরা তো সাইটোগনি বলি, আরেকটা হচ্ছে যৌন চক্র। তাহলে অযৌন চক্র কোন জায়গাতে হয়, এটার মধ্যে পার্থক্য যদি বলে, অযৌন চক্র তোমরা জানো, একটা হচ্ছে যকৃত হয় হেপাটোসাইটোগনি, হেপাটিক সাইটোগনি, আর লোহিত রক্তগনি, অর্থাৎ এরিথ্রোসাইটিক সাইটোগনি। আর যৌন চক্র হয় মশকির ক্রপে এবং হিমোসিলে, দুইটা জায়গা মিলে যৌন চক্র হবে। এটা শুরুর যে ধাপ, সেটার নাম হচ্ছে স্পোরোজয়েড, মানে মশা যখন মানুষকে কামড়ায় তখন সরু বডির ভিতরে প্রবেশ করে স্পোরোজয়েড। এই স্পোরোজয়েড হেপাটিক এবং ইরিথ্রোসাইটিক সাইটোগনি শেষ করার পরে লাস্টে যেটা তৈরি করে, সেটার নাম হচ্ছে গ্যামেটোসাইট। মশা যখন
আবার সুস্থ স্বাভাবিক মশা যখন মানুষকে কামড়ায় তখন মশার শরীরে প্রবেশ করে এই গ্যামেটোসাইট। তাহলে এইটা কি হবে যে সর্বশেষ ধাপ হচ্ছে গ্যামেটোসাইট। এই মশার শরীরে দেখো এই যে মশার শরীরে অযৌন চক্রে যে গ্যামেটোসাইট তৈরি হইলো এটাই হচ্ছে মশার শরীরে প্রবেশ করে। এই গ্যামেটোসাইটটা প্রবেশ করার পরে তোমরা জানো মাইক্রো এবং ম্যাক্রো গ্যামেটোসাইট থাকে। তারপর যে মাইক্রো এবং ম্যাক্রো এগুলো হচ্ছে একত্রে ফিউশনে জাইগোট তৈরি করবে। তারপর হচ্ছে যে ওকিনেট ওসিস্ট, এখান থেকে আস্তে আস্তে সবশেষ ধাপ দিয়ে আবার কি হয় গ্যামেটোসাইট থেকে স্পোরোজয়েট হয়। এই স্পোরোজয়েট যখন মশা মানুষকে কামড়াবে তখন হচ্ছে মানুষের শরীরে প্রবেশ করবে এই স্পোরোজয়েট ধাপ দিয়ে। তাহলে এখানে দুইটা জিনিসের যে কোনো একটা মনে রাখলেই হয় যে অযৌন চক্রের শুরুর ধাপ স্পোরোজয়েট আর শেষ ধাপ গ্যামেটোসাইট। তাহলে যৌন চক্রের ঠিকটার উল্টাটা। চক্রের পুনরাবৃত্তি ঘটে। হেপাটিক সাইজোগনি তোমরা জানো কন্টিনিউয়াস বা ইরেথ্রোসাইটিক সাইজোগনি এভাবে কন্টিনিউয়াসলি কি করতে থাকে সাইক্লিক আকারে ঘুরতে থাকে। বাট যৌন চক্রের এই প্রকার এই ধরনের কোনো প্রকার পুনরাবৃত্তি ঘটে না, এটা মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে জাইগোট। এখানে হচ্ছে যে যৌন চক্র যেহেতু তাহলে জাইগোট তৈরি হবে না। যৌন মানে হচ্ছে যে দুইটা গ্যামেট আলাদা আলাদা মেল এবং ফিমেল গ্যামেটের কি ফিউশন হয়ে জাইগোট তৈরি হবে। তাহলে যৌন চক্রে জাইগোট তৈরি হবে, অযৌন চক্রে কখনোই জাইগোট তৈরি হয় না। তাহলে এই ছিল আমাদের অযৌন এবং যৌন চক্রের যে পার্থক্য, সেই পার্থক্যটা নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। তাহলে দেখো এই পর্যন্ত এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো রিটেনে আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। আমাদের এই অংশগুলো এখান থেকে যদি আমরা এর বাইরেও কিছু কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করেছি, যেটা এই স্লাইডের মধ্যে ছিল না। আশা করা যায় এগুলো যদি তোমাদের প্রিপারেশন নেওয়া থাকে তাহলে এই চ্যাপ্টারে তোমার যে রিটেনের প্রিপারেশন সেটা মোটামুটি কাভার হবে ইনশাল্লাহ।